সভাপতি, প্রধান অতিথি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মহাশয় এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে জানাই আমার প্রণাম। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী যারা আছো তাদেরকে আমি জানাই আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করার যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে তাতে আমি অত্যন্তই আনন্দিত এবং অভিভূত। স্বামীজি সম্পর্কে কিছু আলোচনা করা তা আমার কাছে ধৃষ্টতা মাত্র, কিন্তু সুযোগ যখন পেয়েছি সে সম্পর্কে দু একটি কথা তো অবশ্যই বলব। বাবা ছিলেন বিখ্যাত ব্যারিস্টার বিশ্বনাথ দত্ত, মা ছিলেন ভুবনেশ্বরী দেবী। ছোট থেকেই স্বামীজি ছিলেন পড়াশোনায় অত্যন্ত মেধাবী। শুধু তাই নয়, পড়াশোনার পাশাপাশি তিনি খেলাধুলা, শরীরচর্চাতেও ছিলেন সমপারদর্শী। অত্যন্ত অল্প বয়সে তিনি শ্রী রামকৃষ্ণের নিকট শিষ্যত্ব গ্রহণ করেন এবং তিনি তার সন্ন্যাস জীবন শুরু করেন। একটি জায়গায় স্বামী বিবেকানন্দের অত্যন্ত প্রিয় শিষ্যা, আমরা সকলেই তার নাম শুনেছি, ভগিনী নিবেদিতা। তিনি বলছেন, স্বামীজি প্রত্যাশা করেছিলেন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠুক, নিজের পায়ে দাঁড়াক। কেন বললাম আজ এই কথাটা? মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠুক। সারা পৃথিবী জুড়ে আছে দ্বন্দ্ব, দেশ, হিংসা, মারামারি, ব্যভিচার ইত্যাদি চলছে। এরকম ভারতবর্ষ স্বামীজি কখনো চাননি। স্বামীজি চেয়েছিলেন একটা সুন্দর ভারতবর্ষ। স্বামীজি চাননি এরকম ব্যভিচারে নিমজ্জিত ভারতবর্ষ, এরকম ব্যভিচারে নিমজ্জিত দেশ। স্বামীজি সুষ্ঠু সবল একটা ভারতবর্ষ চেয়েছিলেন। আজ যারা তোমরা ছোটরা আমার সামনে আছো, তারা তো তোমরা আগামী ভবিষ্যৎ। তোমাদেরকে শপথ নিতে হবে যে তোমরা স্বামীজির মঞ্চে দীক্ষিত হয়ে এই ভারতবর্ষ, এই সোনার বাংলাকে, এই বিশ্বকে তোমরা রক্ষা করবে। এই শপথ আমাদের সকলকে নিতে হবে। স্বামীজির জীবন ছিল অত্যন্ত রোমাঞ্চকর, অত্যন্ত রোমাঞ্চকর। হ্যাঁ, তিনি শিকাগোতে মহাধর্ম সম্মেলনে অত্যন্ত ছোট বয়সেই গেছিলেন এবং সেখানে গিয়েও তিনি শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছিলেন। এ তো গেল বৃহৎ কর্মকাণ্ড। এরপরেও নানা ছোট ছোট অনেক কর্মকাণ্ড আছে যা এই সংক্ষিপ্ত সময় হয়তো বলে শেষ করা কথা যাবে না। তাই ছোট্ট একটি গল্প বলি। স্বামীজি একবার আমেরিকাতে ট্রেনে ভ্রমণ করছিলেন। ঠিক সেই সময় কয়েকজন বিদেশিনী তার সামনে বসে একই কামরাতে ট্রেনে ভ্রমণ করছিল। বিদেশিনীদের আলোচনা তিনি শুনতে পাচ্ছিলেন। তারা আলোচনা করছিলেন যে ওই গেরুয়া বসন পরিহিত লোকটি ঠিক বেমানান এই দেশে, এই মানে তাদের যে চারিদিকের যে সিচুয়েশন সেখানে তিনি বেমানান। কিন্তু স্বামীজি কি সত্যিই বেমানান? কখনোই নয়, তিনি মহান। তো স্বামীজি এতক্ষণ ধরে সমস্ত আলোচনা শুনছিলেন, কিন্তু তার কি বুদ্ধিদীপ্ত, কি তেজস্বী তিনি কিন্তু মৃদু হাসি হাসছিলেন এই সমস্ত আলোচনা। কিন্তু যখন তারা বিদ্রোহ করছিলেন তখন তারা লক্ষ্য করলেন স্বামীজির হাতে একটা মহা মূল্যবান ঘড়ি আছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন ওই ঘড়িটি যে কোনো মূল্যে হোক তাদেরকে ছিনিয়ে নিতে হবে। যেমন বলা তেমন কাজ। একজন বিদেশিনী উঠে এসে স্বামীজিকে সরাসরি বললেন, তোমার হাতের ঘড়িটি আমাকে খুলে দাও। কিন্তু স্বামীজি এমন একটা ভান করলেন যেন তিনি কানে কিছু শুনতেই পান না, তিনি কিছু বুঝতেই পারছেন না। ঠিক সেই সময় স্বামীজি ওই বিদেশিনীদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিছু শুনতেই পাচ্ছি না। তোমরা একটা কাজ করো, তোমরা একটা কাগজে তোমাদের বক্তব্যটা লিখে দাও। ঠিক সেই সময় একজন বিদেশিনী একটি কাগজ বার করে তার বক্তব্যটা লিখে দিলেন যে ওই ঘড়ি খুলে দেওয়ার কথাটি। স্বামীজি কাগজটি হাতে নিলেন, সেই বুদ্ধিদীপ্ত মৃদু হাসি হাসলেন এবং সেই বিদেশিনীদের উদ্দেশ্যেই তিনি বললেন, ঠিক আছে, তোমাদের একটা কথা বলি। তোমরা এতক্ষণ ধরে যা বলছিলে তা আমি সব শুনেছি, সব বুঝেছি, কিন্তু শুধুমাত্র তোমাদের সঙ্গে একটা না বোঝার অভিনয় করলাম। কেন করলাম জানো? শুধুমাত্র এই কাগজটার জন্য, এই প্রমাণটার জন্য। এই প্রমাণটা নিয়ে এবার আমি পুলিশের দ্বারস্থ হতে পারি এবং তোমরা কিন্তু গ্রেফতার হতে পারো।
বিদেশিরা খানিকটা লজ্জা পেলেন, খানিকটা ভয় পেলেন এবং পরে স্টেশনে নেমে গেলেন। তো এরকম ছোট্ট ছোট্ট ঘটনার মাধ্যমে তিনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। যেমন এই ঘটনার মাধ্যমে তিনি আমাদের শেখালেন যে বুদ্ধি দিয়ে এবং প্রমাণের সাহায্যে সমস্ত কিছু জয় করা যায়। ঝগড়া, অশান্তি, মারামারি এসবের মাধ্যমে কিচ্ছু করা যায় না। একদম দিনের শেষে শেষ কথা বলে কিন্তু প্রমাণ। স্বামীজির জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত ছিল, কিন্তু এই সংক্ষিপ্ত জীবনে এত রোমাঞ্চকর ছিল, মানে এত কিছু তিনি আমাদের দিয়ে গেছেন তা তো বলাই বাহুল্য। মানে প্রথমেই বললাম না, আমি স্বামীজিকে নিয়ে আলোচনা করা আমার কাছে শুধুমাত্র একটি ধৃষ্টতা মাত্র। একটি জায়গায় বলবো না, স্বামী বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, পারলে একটা বট গাছ হোস, মানুষ ছায়া পাবে, শান্তি পাবে। হয়তো কেউ বট গাছের তলায় এসে বসবে, কিন্তু সেই একটা যাওয়ার সময় একটা ডাল ভেঙে নিয়ে চলে যাবে, পাখিরা বসবে, নোংরা করবে, কিন্তু তাতে কি বট গাছের কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। একটা ডাল যদি কেউ ভেঙে নিয়ে যায়, বট গাছটা কিন্তু বট গাছে থাকে। তো সত্যিই তিনি হয়তো আমাদের কাছে বট গাছ, হয়তো বলবো কেন, সত্যিই বট গাছ। কারণ সেই বট গাছের তলায় এসে আমরা ছায়া পাই, শান্তি পাই, নিজেদের সমস্ত দুঃখ উজাড় করে দিতে পারি। সত্যি কিন্তু এখন আর এই মানব। তো স্বামীজিকে নিয়ে বলতে গেলে তো এই সংক্ষিপ্ত সময় সত্যিই যথেষ্ট নয়। তাকে নিয়ে বলতে গেলে কয়েক ঘন্টা, কয়েক দিন অতিবাহিত হয়ে যাবে, কিন্তু হয়তো শেষ করে উঠতে পারবো না। সে ধৃষ্টতাও আমার নেই, সত্যিই নেই। তো শেষে এটুকুই বলি, সালটা ছিল 1902, তারিখটা 4 জুলাই। মাত্র 40 বছর বয়সে স্বামীজি সকল ভারতবাসীকে কান্নার সাগরে ভাসিয়ে যাত্রা করেছিলেন রাম ও কৃষ্ণ লোকের উদ্দেশ্যে। কিন্তু তিনি আমাদের অন্তরে অন্তঃস্থলে ঠিক এভাবেই সারাটি জীবন রয়ে যাবেন, একইভাবে, একই রকমভাবে। পরিশেষে আমার সকল গুরুজনদের জানাই আমার প্রণাম, এবং তোমরা যারা ছোটরা আমার সামনে আছো তাদেরকে জানাই আমার অনেক 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 ভালোবাসা। নমস্কার, ধন্যবাদ।